এখন রয়েছি সানরাইজ হোটেলের উপরে, সামনেই একদম কাঞ্চনজঙ্ঘা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের এই পুরো হিমালয়ান রেঞ্জকে উপভোগ করতে চাইলে আপনাকে আসতেই হবে সান্দাকফুতে। সান্দাকফু ভ্রমণ যেমন একটু অফবিট, তেমনি নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মাতোয়ারা করবে। ভ্রমণের সমস্ত খরচ রইল এই পর্বে, কিভাবে যাবেন, থাকা, খাওয়া, সমস্ত কিছু। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের এই পর্বের উত্তর দিয়ে দিতে পারবো। এবার আসি কিভাবে যাবেন। আপনাকে প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে পৌঁছাতে হবে এনজেপি। এনজেপি থেকে মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে তুমলিং, তুমলিং থেকে সান্দাকফু। সান্দাকফু যাওয়ার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে ট্রেনে করে আগে এনজেপি পৌঁছাতে হবে। শিয়ালদা থেকে যেসব ট্রেনগুলি যায় সেগুলি হচ্ছে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কামরূপ এক্সপ্রেস। তাছাড়াও অনেক ট্রেন আছে। এই ট্রেনগুলিতে যাওয়া আপনাদের পক্ষে সুবিধা, কারণ এই ট্রেনগুলি মোটামুটি সবকটাই সকালের দিকে পৌঁছে যায়। এই সব ট্রেনগুলিতে আপনার যাওয়া সবথেকে বেটার, কারণ হচ্ছে মানেভঞ্জন দুপুর 2টোর আগে পৌঁছাতে হবে, কারণ ওখানে মানেভঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের যে বুকিং কাউন্টার সেটা 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করবেন 2টোর আগে পৌঁছানোর। আর যদি এনজেপি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যায় তাহলে আর ওই দিন যাবেন না মানেভঞ্জন, তাহলে ওখান থেকে চলে যান শিলিগুড়ি বাসস্ট্যান্ড। শিলিগুড়ি বাসস্ট্যান্ডের ওখানে প্রধাননগর এরিয়ায় প্রচুর হোটেলস আছে, ওখানে চলে যাবেন। ওখানে অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। আর হচ্ছে ওখানে হোটেলের রুম রেন্ট হচ্ছে 900 থেকে 1100-1200-র মধ্যে, সিজন ওয়াইজ 12 কমা করে। আমরা রাত্রে শিলিগুড়িতে ছিলাম, কারণ আমাদের পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো এনজেপি, সেই জন্য এই প্রধাননগর এরিয়ার মধ্যেই একটা হোটেলে ছিলাম। এখানকার রুম রেন্ট হচ্ছে 1100 টাকা করে। পরের দিন খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, রাস্তাতেই কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব বলে, কারণ মানেভঞ্জন পৌঁছাতে হবে দুপুর 2টোর অনেক আগে। এবার মানেভঞ্জন পৌঁছানোর জন্য গাড়ি বুকিং করতে হবে। এখানে শিলিগুড়ি থেকে মানেভঞ্জন যেতে ছোটো গাড়ির ভাড়া হচ্ছে 2000 টাকা, আর বড় গাড়ি হচ্ছে 3 থেকে 3500 টাকা। এবার সিজন ওয়াইজ 12 কমা করে। খুব সকাল সকাল বেরোনো আরও একটা কারণ হচ্ছে এখানে 2টো সাইট সিন পড়ে, তো সেগুলো দেখেই যাব। একটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, আর একটা হচ্ছে মিরিক। তো আমরা চেষ্টা করব মিরিকটা দেখে যাওয়ার, যদি টাইম না হয় তাহলে আসার দিনকে দেখে নেব। ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। শিলিগুড়ি থেকে আমরা এসে পৌঁছালাম গাড়িধুরাতে। এখানে ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে আমরা এবার একটু সকালে টিফিনটা করে নেব। যাবো বলো। তো আমরা এখন যাচ্ছি মানেভঞ্জনে। এবার মানেভঞ্জন থেকে আমরা যাব চিত্রে, চিত্রে থেকে ওই টামলিং, টামলিং থেকে কোথায় কালীপুকুরি, কালীপুকুরি ওদিকটা হয়ে এসে তারপর সান্দাকফু যাব। মোটামুটি 6-7 জায়গায় ঘুরে তারপর সান্দাকফু পৌঁছাবো। আর এখন আমরা মানেভঞ্জন ব্রেকফাস্ট করছি, এবার মানেভঞ্জনের দিকে আবার রওনা হব। এখন মিরিকে আছি, এবার মিরিক থেকে আমরা পশুপতিনগর পার হয়ে সবই ময়দার পরোটা। দাও দাও, একটু আটা নেই। तो इस जगह का नाम है गुदिया, और नदी के उस पार का नाम है, क्या है नाम? नदी के उस पार का नाम क्या है? पानी घटा। पानी घटा। वहाँ पर एक नदी है और नदी के उस पार का नाम है पानी घटा। এখানকার বাড়িগুলো একটু আলাদাই। बालासर नदी। बारासत नदी। जब बाढ़ हुआ था कालिम्पोंग में, तो ये वाला कितना भर गया था? यहाँ पर नहीं आया। दुधिया ब्रिज। वो तो कृष्णा में है ना, ये बालासर नदी है। अच्छा, ये आपका घूम से आता है ये नदी। घूम से जो नदी नहीं देता है वही नदी। ये क्या हम पानी घटा ये एरिया पर आए हैं?
सब कुछ दिया है, पानी घटा तो उस पास भी नहीं दिखाया, मतलब एरिया तो पानी घटा का ही है। हाँ ये दुधिया। दुगिया, ये दुगिया है। इस जगह का नाम है फगड़ी। যতই সামনের দিকে এগিয়ে চলেছি নৈসর্গিক সৌন্দর্য যেন মন কেড়ে নিচ্ছে। এখন আমরা অবশেষে এসে পৌঁছালাম মিরিকে। ওই পাহাড়টা নেপালের মধ্যে পড়ে, ওই দিকে যত পাহাড় সব ওগুলো নেপালের। আমরা এখন ইন্ডিয়াতে আছি, আর ওটা নেপাল। ইন্ডিয়া নেপাল। আমরা এক্ষুনি সৌরেনি বাজার ক্রস করে এলাম। अभी हम है पानी गोलाई में। अभी हम है थड़पू टी गार्डन पर। আমাদের যাত্রাপথে পরবর্তী সাইট সিন হচ্ছে গোপালধারা টি গার্ডেনে। আমরা এখন এসে পৌঁছেছি গোপালধারা টি গার্ডেনে। চা বাগানে চা খেতে এসে গেছি। এই জিনিসগুলো হচ্ছে ছুরপি, দুধে ডুবিয়ে খায়। আমরা এতক্ষণে এলাম মানেভঞ্জন, টাইম লাগছে 2 ঘন্টার মতো। এখানে বাইরের কোনো গাড়ি অ্যালাউ করে না। এখানকার এই যে বোলেরো আর এই যে ল্যান্ড রোভার রয়েছে, এই দুটো গাড়ি এদিকে যাতায়াত করে। মানে এখান থেকে মানেভঞ্জন থেকে তুমলিং যাবে, আবার তুমলিং থেকে সান্দাকফু যাবে, ঠিক এই গাড়িগুলি। আর এই হলো ল্যান্ড রোভার বুকিং কাউন্টার, এখান থেকেই গাড়ি বুকিং করতে হয়। এবার মানেভঞ্জন পৌঁছে আপনার প্রথম কাজ হচ্ছে গাড়ি বুকিং করতে হবে। এবার আসি কত পড়বে। 1 রাত 2 দিনের ভাড়া হচ্ছে 7,000 টাকা, 2 রাত 3 দিনের ভাড়া হচ্ছে 8,500 টাকা, 3 রাত 4 দিনের ভাড়া হচ্ছে 13,500 টাকা। এটা ফালুট সহ। আর ফালুট সহ যদি আপনি 2 দিনে করে নেন তাহলে আপনার 12,000 টাকা লাগবে। এখানে নিয়ম হচ্ছে এখানকার গাড়ি ছাড়া অন্য কোনো জায়গার গাড়ি এরা অ্যালাউ করে না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকেই গাড়ি বুকিং করতে হবে। গাড়ি বুকিং হয়ে গেল। এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশ ভেরিফিকেশান। তার জন্য সবার আধার কার্ড বা আই কার্ড যে কোনো একটা করে লাগবে। ল্যান্ড রোভার বুকিং করেছেন তার কাগজপত্র লাগবে। এরপর 3 নম্বর কাজ হচ্ছে সিঙ্গলীলা অফিস থেকে কাগজ বের করতে হবে। এই ফরেস্ট অফিসে এসে আপনাকে কাগজ বের করতে হবে। তো এখানে টাকা লাগবে পার হেড 120 টাকা করে, আর গাড়ির জন্য পার গাড়ি 480 টাকা করে। আমি এখানে 4টা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারেন। আমরা কখন পৌঁছালাম সেটা ভুলে যাব বলে তাই ঘড়িটাও তুলে রেখেছি। আমরা যেহেতু 2টোর আগে পৌঁছে গেছি তাই আজকে বেরিয়ে যাব তুমলিং। এই যে এইগুলো এখান থেকে দিয়েছে। এবার 4 নম্বর কাজ হচ্ছে আপনার কাছে শুকনো খাবার রাখতে হবে, শীতের পোশাক থাকতে হবে, আর সঙ্গে জল নেবেন। এগুলো এখান থেকেও কিনে নিতে পারেন, অথবা আপনারা চাইলে বাড়ি থেকেও আনতে পারেন। চলে এসেছে ল্যান্ড রোভার আর বোলেরো। ল্যান্ড রোভার গাড়িগুলোতে চাপার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। বাবা, সাউন্ড তো বাঘের মতো গর্জন করছে। এরপর আমরা এখান থেকে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম তুমলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে গাড়ি দাঁড়াবে চিত্রেতে, তারপরে আসবে মেঘমা, মেঘমার পরেই আসবে লামেধুরা, তারপরে আসবে তুমলিং। আমাদের টোটাল 2টো গাড়ি নেওয়া হয়েছে, একটা বোলেরো আর একটা ল্যান্ড রোভার।
এখানে ল্যান্ড রোভার গাড়িগুলো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুব সুন্দর, কিন্তু কি বলুন তো, বসে আরাম নেই, কমফোর্টেবল নয় একদম। রাস্তাগুলো এত খাড়াই, একদম সোজা উপর দিকে উঠে গেছে। একটা কথা বলে রাখি, আপনাদের যে কোনো কারোর একটা আইডি প্রুফ হাতের সামনে রাখবেন, কারণ এখানে এসএসবির অনেক ক্যাম্প আছে, 4-5 জায়গায় চেকিং হয়, সেখানে দরকার হতে পারে। গাড়ি যতই এগিয়ে চলেছে, রাস্তাগুলো যেন অদ্ভুত সুন্দর, একদম সোজা খাড়াই রাস্তা উপর দিকে উঠে গেছে। শুনতে পাচ্ছেন, ল্যান্ড রোভার গাড়িগুলোর কিন্তু এই রকমই আওয়াজ হয়। অবশেষে পৌঁছে গেলাম তুমলিং। সময় লাগলো মানেভঞ্জন থেকে 1 ঘন্টার মতো। রাস্তার ধারেই অবস্থিত সিদ্ধার্থ লজ। আগে থেকেই ফোন করে বুকিং করে রেখেছি। 1500 টাকা করে পার হেড বলছিলেন ওনারা, তো আমরা 1100 করে ছিলাম। 2970 মিটার উচ্চতায় একটি সুন্দর গ্রাম তুমলিং। আপনাদের কিছুক্ষণের জন্য মনে হবে ল্যাপটপের ওয়ালপেপারটা 3D চশমা পরিয়ে ঝুপ করে নেমে এসেছে আপনার চোখের সামনে। খুবই একটা ছোট্ট গ্রাম। এখানে কয়েকটি নেপালি বসতি রয়েছে, আর রয়েছে 3-4টে হোমস্টে। এই জায়গাটি ভারত নেপাল সীমান্তে। এই হোমস্টেটা যেমন নেপালে, আর রাস্তার ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে লাঞ্চ, ভাত, ডাল, সবজি, পাঁপড়, চাটনি, ডিমের কারি। এই হোমস্টেটা হচ্ছে নেপালে। ওই দেখুন, ওই পিলারটার মধ্যে নেপাল লেখা রয়েছে, মানে এই দিকটা নেপাল আর ওই দিকটা ইন্ডিয়া। তুমলিং 2970 মিটার উপরে ওই আমাদের হোমস্টে সিদ্ধার্থ লজ। সিদ্ধার্থ লজ। এখন আছি তুমলিং এর ভিউ পয়েন্টে। পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এখনই মেঘে ঢাকা পড়ে গেছে, না হলে ভালো দেখা যাচ্ছিল। এই সিদ্ধার্থ লজেরই এইদিকে একটা হোমস্টে রয়েছে, 2টো হোমস্টে টোটাল। তুমলিংয়ে 3-4টে হোমস্টে আছে থাকার জন্য। এটা হচ্ছে সিদ্ধার্থ লজ, আর এর নিচে দিয়ে চলে গেছে শেখর লজ। এখন পায়ে হেঁটে যাচ্ছি ওই মনেস্ট্রিটা। কতটা উঁচু! নেপালে যাস না, আয় নেপালে যাস না, ইন্ডিয়াতে চলে আয়। চলে এসো, চলে এসো ইন্ডিয়া, চলে এসো, বর্ডার ক্রস। দাঁড়িয়ে আছি, চলে এসেছি ইন্ডিয়া। এই ভাঙাচোরা রাস্তা পেয়ে উপরে যেতে হবে আমাদের মনেস্ট্রিটার কাছে। এই হলো মনেস্ট্রিটা। না, জায়গাটা শান্তি আছে। জায়গাটি খুব সুন্দর, আর সুন্দর জায়গা পেয়ে বাচ্চাগুলো পোজ দিতে শুরু করে দিয়েছে। সবাই একটা করে ছবি তুলছে এখন। দুপুরবেলা যখন এখানে পৌঁছেছিলাম আকাশে খুব মেঘ ছিল, তো এখন বিকেলবেলা মেঘ সরে গেছে, রোদ উঠেছে, একদম পাহাড়ের চূড়াগুলো ঝলমল করছে আলোয়।
এখান থেকে স্লিপিং বুদ্ধকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখনও আকাশে প্রচুর মেঘ রয়েছে, তো দেখি কালকে সকালে দেখা যায় কি না। তাছাড়া মাকালু, লোৎসে, মাউন্ট এভারেস্ট এইসব পর্বতশৃঙ্গগুলো এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। এখন এই রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, না হলে একটু আগে পর্যন্ত রাস্তাটা পুরো দেখা যাচ্ছিল না, এতটাই মেঘ ছিল। ওই দেখুন পাহাড়ি একদল গরু এদিকেই চলে আসছে। পাহাড়ের ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই চূড়াটায় যখন আমরা গিয়েছিলাম তখন ওই বুগিয়ালটার মধ্যে ওরা চড়ে বেড়াচ্ছিল। এবার তো বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে, তাই হয়তো রাখাল এবার নিয়ে বাড়ি যাচ্ছে সব গরুগুলোকে। এবার চলুন হোমস্টের ভেতরটা দেখাই। হোমস্টের ভাড়া হচ্ছে ওনারা বলেন 1500 করে, কিন্তু আমরা বাঙালি মানুষ, একটু বার্গেনিং করবেন, 1000-1200-র মধ্যে হয়ে যাবে। ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু দেয়। এই হোমস্টের সবার ব্যবহার এত ভালো, নেপালি যারা আছেন খুবই ভালো ব্যবহার। আমাদের বাচ্চাগুলো ওদেরকে এত জ্বালিয়েছে, ওরা কিন্তু কোনো সময় ডিস্টার্ব ফিল করেনি। এমনকি আমাদের বাচ্চাগুলো এত বদমাইশি করছে যে ওদের যে টিস্যুগুলো থাকে ওদেরকে বারণ করা হচ্ছে, ওই যে টিস্যু নিয়ে এইরকম করছে, এত অত্যাচার করেছে আর কিছুতেই সামনে রাখতে পারছিলাম না। আসলে অনেকগুলো বাচ্চা একসাথে জড়ো হয়েছে, তো ওই জন্য আরও বদমাইশিগুলো করছে। এটি হলো হোমস্টের ডাইনিং প্লেস। এখানেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই সব খাওয়ানো হয়। এটি হলো রান্নাঘর ওনাদের, এখানেই ওনারা রান্না করেন। এই ডাইনিংয়ের ভেতরেই একটা ফায়ার প্লেসও রয়েছে, এখানে রাতে আগুন জ্বালানো হয়। এবার চলুন রুমগুলো দেখাই। তো এই ডাইনিং প্লেসের নিচে দিয়ে নেমে যাচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গিয়েই রুম। এই একটা রুম, 101, 102 এরপরেই। আর এইদিকে দেখুন কোয়াশ, আলু, সবজি সমস্ত কিছু রেখেছে এখানে। কোয়াশের সাইজটা দেখুন কি বড় বড়। ওনাদের পার হেড 1100-1200 যেমন যা পড়বে, এগুলো কিন্তু পার হেড, যে রুম একটা রুমের জন্য 1100 এরকম নয়। ওনারাই রুম দিয়ে দেবেন, পার হেড পয়সা নিয়ে নেন, যতজন আছে ততজনকার পয়সা। একটা ব্যালকনি রয়েছে। আমাদের যেমন 3টে রুম দিয়েছেন, 101, 102, 103 নিচের রুমগুলো। এর পাশেই একটা ঘরে আগুন জ্বালানোর জন্য এই যে কাঠ রাখা রয়েছে। এরপরে এই যে 103 নম্বর রুমটি, এটাও নেওয়া হয়েছে। এই যে ইনারা রুমের মধ্যে 2টো করে নর্মাল ব্ল্যাঙ্কেট দিয়েছেন। এবার আপনারা যদি হট ব্ল্যাঙ্কেট নিতে চান তাহলে সেটা এক্সট্রা চার্জ পড়বে। সকালবেলা একটু গরম জল নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনির নিচেটা একটু অপরিষ্কার, কিন্তু দূরের মেঘটা যেটা দেখা যাচ্ছে খুবই সুন্দর। সকালে আর স্নান করলাম না, কারণ ওনারাই বললেন যে বিমারি হয়ে যায়গা, তাই এত ঠান্ডায় আমারও আর মন চাইলো না। একটু নিচের দিকে গিয়ে পাবেন শেখর লজ। তবে সিদ্ধার্থ লজের জায়গাটি খুব সুন্দর, একদম রাস্তার ধারেই। রাত্রিবেলা হোমস্টের জানালা দিয়ে দেখলাম পাহাড়ের কোলে দূরের জোনাকির মতো জেগে থাকা আলো আঁধারি, ভূগোল বইয়ের পৃষ্ঠায় আঁকা সেই জাদুময় দৃশ্য। কি সুন্দর, শহরগুলো একদম ঝিকমিক করছে রাতের তারার মতো। দেখি আদার্স আদার্স ওই তাপমাত্রা যখন 5 ডিগ্রিতে নেমে যায় তখন এখানে ফায়ার প্লেসে আগুনও ধরিয়ে দেয়। ওই যে এখন আগুন ধরাচ্ছে, একটু আগে আগুন করা হয়েছে,
আর একটা কয়লা দিয়েছে আর একটু আগুনের জন্য। আমি এমনিতেই একটু শীত কাতুরে, আর ওইদিকে ওরা খেতে বসে গেছে, আমি এদিকে আগুন পোয়াচ্ছি। এই ঠান্ডায় এই আগুনই ভরসা। এটা হলো রাতের খাবার, চিকেন দিয়েছে, স্ট্যান্ডার্ড সাইজের চিকেন আছে, ভাত, ডাল, একটা সবজি। এটা হলো সকালের ব্রেকফাস্ট, ফ্রায়েড রাইস, ডিম, সুজি, একটু ছোলা মশলা, আর এটা হচ্ছে ওখানকার একটা ব্রেড, স্থানীয়দের এইভাবেই ব্রেড বানায়। আর আমি ভেবেছি লুচি, তো আমি গিয়ে বলছি আরেকটা লুচি দিন তো। ওনারা তখন বললেন লুচি, ঠিক হ্যাঁ। তারপরে বলছে এ ব্রেড হ্যাঁ, লুচি নেই হ্যাঁ। আমি বললাম ও আচ্ছা। রওনা দিচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে তুমলিং থেকে। গাড়ি এসে গেছে, ওই যে ল্যান্ড রোভার দাঁড়িয়ে, আর এইদিকে আছে বোলেরো। এই দুটো গাড়ি যাবে আজকে। সান্দাকফু যাওয়ার পথ এতটাই দুর্গম, খুব বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম আমরা। আমাদের চলন্ত ল্যান্ড রোভার গাড়ির চাকা খুলে বেরিয়ে গেল, আর এক হাত দূরেই ছিল বড় খাদ। এখনও সেই ঘটনা মনে পড়লে গা শিহরিত হয়ে ওঠে। তবে তুমলিং থেকে সান্দাকফু যেতে টাইম লাগে 2 ঘন্টার মতো। সেক্ষেত্রে আমাদের গাড়ির প্রবলেমের জন্য সময় লেগেছিল 3.5 ঘন্টা। যান তারা এই তুমলিং থেকে যাত্রা শুরু করেন। আমরা যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তাই ট্রেক করার সাহস পেলাম না। আমরা যাচ্ছি গাড়িতে। ওই যে ওনারাও হেঁটে আসছেন, ওনারাও আমাদের সাথে হোটেলেই ছিলেন, ওই সিদ্ধার্থ লজে। তুমলিং থেকে কিছু দূরে শুরু হবে সিঙ্গলীলা ফরেস্ট, তাই ফরেস্টে ঢোকার আগে পারমিট দেখাতে হবে চেকপোস্টে। এরপর এখান থেকে শুরু হয়েছে সিঙ্গলীলা ফরেস্ট। কোনো একটা আইডি প্রুফ হাতের সামনে রাখবেন, কারণ এখানেও অনেক এসএসবির ক্যাম্প আছে, সেখানে চেকিং হয়। মানেভঞ্জন থেকে গৌরীবাস 19 কিলোমিটার পাবেন পাকা রাস্তা। তারপর গৌরীবাস থেকে সান্দাকফু হচ্ছে 12 কিলোমিটার, সেখান থেকে শুরু হবে দুর্গম রাস্তা। সিঙ্গলীলা ফরেস্টের ভেতরে গা ছমছমে পরিবেশ, কোনো জনবসতি নেই, শুধুই জঙ্গল। এই রাস্তায় ল্যান্ড রোভার আর বোলেরো গাড়িগুলো চলে। তবে এই খারাপ রাস্তা বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই বছর 2-এর মধ্যে এই রাস্তা তৈরি হচ্ছে দেখলাম। প্রচণ্ড খারাপ রাস্তা, খুব অফরোডিং। এখানে এসে একটু দাঁড়ালাম, তার কিছুক্ষণ পর যাব। প্রচণ্ড খারাপ রাস্তা। এখানে গাড়ির ড্রাইভারদের মধ্যে খুব একতা দেখলাম। এরা নিজেরাই মেকানিক, একে অপরের গাড়ি যদি খারাপ হয়ে যায় নিজেরাই বাগিয়ে দেয় সবাই মিলে। এইখানে আমাদের দাঁড় করিয়ে রেখে ড্রাইভার সাহেব এখন কোথায় গেছে? ওই যে আমাদের ড্রাইভার সাহেব আসছে এতক্ষণে। এখন এই মুহূর্তে আছি কালীপোখরি লেকে। এই যে লেকটা কালীপোখরি, পোখরি কথার অর্থ হচ্ছে লেক, আর জলটা দেখুন একটু কালো, সেই জন্যই কালীপোখরি। যারা ট্রেক করে আসেন তারা এখানে এসে থাকেন কালীপোখরিতে। এখানে অনেক হোমস্টে রয়েছে। তবে আমরা দাঁড়িয়েছি, ওদের গাড়িটা এখনও আসেনি, 1 ঘন্টার মতো হলো বসেই আছি, গাড়ি আসছে না। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই যে ফোন করে জানবো যে কোথায় আছে, এখানে কোনো নেটওয়ার্ক নেই। পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু মনোরম দৃশ্য। এই কালীপোখরি লেকের পাশেই রয়েছে নেপালের যে আর্মির ঘাঁটি। এই যে দেখুন কাঁটা দাঁত দিয়ে ঘেরা রয়েছে, ওইদিকে আছে নেপালের আর্মি। এই কালীপোখরি থেকে 2টো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে নেপাল। নেপালে ঢোকার আগে এন্ট্রি করতে ওরা 50 টাকা করে চায়, কিন্তু আমরা দিইনি। কারণটা হচ্ছে আমরা টিকিট চেয়েছিলাম, ওনারা দিতে পারেননি, সেই জন্য আমরা 50 টাকা করে পার হেড চাইছিল, আমরা দিইও নি। অনেক কষ্টের পর প্রায় 2 ঘন্টা পর আমরা ফোনে নেটওয়ার্ক পেলাম। তারপরে শুনলাম
এই ল্যান্ড রোভার গাড়ির এই অবস্থা, চলন্ত গাড়ির একদম চাকা খুলে বেরিয়ে গেছে। তবে একটা গাড়ির জন্য 40টা গাড়ি পরপর দাঁড়িয়ে গেছে। এখানে ড্রাইভারদের মধ্যে একতা ভীষণ। আমাদের গাড়ি একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা একটু দেরিতে পৌঁছাচ্ছি, আর এখন মেঘে ঢাকা হয়ে গেছে, 11টার পর মেঘ ঢেকে যায়। অবশেষে পৌঁছালাম সান্দাকফু। এটা হচ্ছে সান্দাকফু। ঠিক আছে। অনেক দুর্গম রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সান্দাকফু। এই হলো গোটা হিমালয়ান রেঞ্জ। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, মাউন্ট এভারেস্ট সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে। খুব সকালে একদম আকাশ পরিষ্কার থাকে, তবে যাই হোক সান্দাকফুতে এসে আমরা পুরো ভিউ দেখতে পেয়েছি। এতটা কাছ থেকে স্লিপিং বুদ্ধকে কোনো দিন দেখিনি, মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে দেব, এতটা কাছে, এতটা সুন্দর লাগছে এখানে। এখানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এলে একদম পরিষ্কার আকাশ থাকে, সমস্ত পিকগুলো দেখা যায়, পুরো হিমালয়ান রেঞ্জ আপনার চোখের সামনে। আর এপ্রিল থেকে মার্চের মধ্যে এলে বরফ পাবেন। তাছাড়া মার্চ এপ্রিলে এলে এখানে রডোডেনড্রন গাছগুলোর মধ্যে ফুল ফোটে। এই যে সানরাইজ হোটেল, এই সানরাইজ হোটেল থেকে এরকম ভিউ দেখা যায়। এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, তবে এয়ারটেলটা মাঝে মধ্যে টাওয়ার আসছে। তবে আপনি চাইলে এই হোটেলের রুম থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করতে পারেন। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এখানে কোনো এটিএম নেই, সঙ্গে ক্যাশ আনবেন। আর কনকনে ঠান্ডায় বাড়ি থেকে ফ্লাক্স নিয়ে আসবেন। অক্টোবর, নভেম্বর মাস আর ডিসেম্বর মাস করে সান্দাকফু এলে ভালো ভিউ দেখতে পাবেন। কর্পূর আনবেন সঙ্গে, আর রাখবেন কোকা 30। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে এগুলো কাজে লাগবে আপনাদের। খিচলে এরপর সূর্যাস্ত দেখতে চলে যেতে পারেন আলে। আল থেকে ভালো সূর্যাস্ত দেখা যায়। এখন আমি আছি সানরাইজ হোটেলের একদম ছাদে, সামনেই আছে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু মেঘে ঢাকা পড়ে গেছে, একটু আগেই খুব ভালো দেখা যাচ্ছিল। সানরাইজ হোটেলের নিচে কিছু হোমস্টে আছে, তো এখানে চাইলেও আপনারা থাকতে পারেন। আর সান্দাকফুর যে হাইয়েস্ট পিক, সেখানে উঠতে গেলে খুব সকাল সকাল উঠতে হয়, নাহলে এখানে এত কনকনে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া বয়, তো ওখানে এখন ওঠাতে যাবে না। পুরো মেঘে ঢাকা পড়ে চারিদিকে রডোডেনড্রন গাছে ভর্তি। এখন ফুল নেই, তবে এপ্রিল মার্চ করে তখন ফুল হয়। আর এই হলো সানরাইজ হোটেলের রুম। আর এখানে খাবার দাবার হচ্ছে প্লেট সিস্টেম, 350 টাকা প্লেট পার হেড। এখানে রুম রেন্ট হচ্ছে 4 থেকে 4,500 টাকা। এবার সিজন ওয়াইজ বাড়া কমা করে। রুমগুলো ভীষণ সুন্দর। আর এখানে খাবারটা কিন্তু বুফে সিস্টেম। 350 টাকার মধ্যে ভাত, ডাল, একটা সবজি, একটা কোয়াশের তরকারি, স্যালাড, চাটনি, আলু ভাজা, আর আলু ভাজা, এইগুলো বুফে সিস্টেম করা আছে। আর মাংসটা দেয় 1 প্লেট। আপনার সবজি, ডাল, চাটনি যত খুশি লাগবে আপনি নিতে পারেন, কিন্তু মাংসটা 1 প্লেটই থাকে। 350 টাকার মধ্যে এটা দেয়। আর এবার চাইলে আপনি মাংস এক্সট্রা নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে। এই হলো রডোডেনড্রন গাছ। দেখুন এখন ছোট ছোট ফল ধরে রয়েছে, লাল লাল ছোট ছোট লঙ্কার মতো। এখানে যেহেতু কিছু দোকানপাট নেই, আমার মেয়ে এই গাছের একটু ডাল ভেঙে নিয়ে যাচ্ছে। ওকে কিছু একটা নিয়ে যেতেই হবে। প্রথমে পাথর নিতে চাইছিল, আমি বললাম পাথরটা তো নিস না, তো ওই গাছের ডাল একটু নিয়েছে। যত বিকেল গড়াচ্ছে ততই ঠান্ডার প্রকোপ খুব বাড়ছে। আর আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফু থেকে তুমলিংয়ের উদ্দেশ্যে।
এখান থেকে আমরা আজকে যাচ্ছি তুমলিং। তুমলিংয়ে যে সমস্ত ব্যাগপত্র লাগেজ রাখা আছে সেগুলো নিয়ে আজকেই আবার চলে যাব মানেভঞ্জন। 4:50 এখন এলাম মানেভঞ্জনে। আমরা এখন এসেছি মানেভঞ্জনে, এখন বাজে 4:50। হ্যাঁ 4:50। মানেভঞ্জনে যেহেতু আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, তাই এই রাতটা আমরা এখানে হোটেলেই কাটিয়ে দেব। তো আমরা উঠলাম হোটেল প্রধানে, ভাড়া নিয়েছিল 1,500 টাকা করে। ওনারা বলেছিলেন অনেক বেশি, কিন্তু শেষমেশ 1,500 টাকা রাজি হয়। হোটেলের ভেতরের রুমগুলো এক একটা জায়গার নামে, টংলু, সান্দাকফু, তুমলিং এইসব নামে। মানেভঞ্জন, টংলু, শেষকালে শেষমেশ একটা রুম পাওয়া গেল না। বাথরুমটা দেখি পরিষ্কার আছে না, পরিষ্কারই আছে। গিজার আছে, যাই হোক চানটা করা যাবে রে। গিজার না থাকলে খুব সমস্যা। 3টে রুম নেওয়া হয়েছে, 1500 টাকা করে ভাড়া এক একটা রুমের। এই হলো রুমের ভেতরের ডেকোরেশন। আজকে আপনার সান্দাকফুর অভিজ্ঞতা কেমন? ভালো, সব অনেকটা দেখা যাচ্ছিল। এইখানের তুলনায় যেমন তুমলিং আমরা দেখেছিলাম সকালে, ওর চেয়ে বেশি দেখা যাচ্ছিল, আরো ভালো দেখা যাচ্ছিল। কিন্তু যদি মেঘটা না থাকতো তাহলে অনেক ভালো দেখা যেত। রাস্তাটা কেমন দুর্গম ছিল সেটা বল। রাস্তাটা দারুণ ছিল, ঝাঁকানি 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 ঝাঁকানি। আর দেখে মনে হচ্ছিল এই পড়ে গেল গাড়িটা। আর তুমলিংয়ে যা মনে হলো, তুমলিং থেকে দেখে আমার খুব ভালো লেগেছে। যদি সান্দাকফুতে যদি মেঘটা না থাকতো তাহলে ভালো লাগতো। ব্যাস, বন্ধ করো। এরপরে যে মানেভঞ্জনের যে বাজার, সেই বাজারটা দেখতে যাব। তবে আমি আপনাদের রেকমেন্ড করব, সান্দাকফু থেকে ফিরে আপনারা তুমলিংয়ে থাকুন একটা রাত। তুমলিংয়ের সৌন্দর্য আরও সুন্দর। মানেভঞ্জনের ছোটোখাটো বাজার রয়েছে, সেরকম কিছু নেই। আমার মনে হয় তুমলিংয়ে থাকাই ভালো। এটা হচ্ছে রিসেপশন। आलू दम ले लीजिए ना, दाल फ्राई आपका 200 है। सुनिए ना, मोमो नहीं है, मोमो छोड़ के डिनर में जितना कुछ लिखा है सब अवेलेबल है। आलू दम মা এসে দেখে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। চলো মাকে ওঠাই। মা, এখন বাজে সকাল 7টার মতো। সকালে এটা গাড়ি স্ট্যান্ড, এখান থেকে গাড়ি ছাড়বে। সকালের দিকে একদম মানেভঞ্জনের বাজারটা পুরো ফাঁকা ফাঁকা। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। এই জায়গাটি হচ্ছে সুখিয়া বাজার। এখান থেকেই একদিকে দার্জিলিং চলে যাচ্ছে আর একদিকে যাচ্ছে শিলিগুড়ি। ये पालक साग नहीं लग रहा जी, कुछ और है। याद है हम फीलिंग में खाए थे। राय साग बोलता है। রায় শাক। তারপর চলে এলাম মিরিক লেকে। এই জায়গাটি দেখে নিয়ে আমরা এবার চলে যাব এনজেপি। রাতের ট্রেন আছে। অবশেষে এসে পৌঁছালাম শিলিগুড়ি। এখান থেকে ট্রেন আছে আজ রাত 8টায়। সেজন্য বসে আছি, ট্রেন ধরবো। কেমন লাগলো? ভালো, কিন্তু আরেকটু হলে ভালো হতো। তাই এখন 4:32 আমরা স্টেশনে নামলাম বর্ধমানে।
চোখটা দেখো। ফিরে এলাম নিজের ডেস্টিনেশনে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আজকের মতো টাটা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।